আজ আমার 3 বছরের রিলেশনশিপের ব্রেকআপ হয়েছে। ব্যর্থ মনে এই বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছি। আমার গাটা ভিজে গেল, কিন্তু সেই দিকে আমার খেয়াল নেই। বৃষ্টির মধ্যেও চোখ দিয়ে পানি পড়ে বোঝাই যাচ্ছে না এটা কি চোখের পানি নাকি বৃষ্টির পানি। বারবার মনে পড়ছে আমার সাথে কাটানো জাহিরের সুন্দর সময়গুলোর কথা। এই রিলেশনশিপে আমরা দুজনেই অনেক হ্যাপি ছিলাম, কিন্তু আমার আর জাহিরের মাঝে যখনই ওর কাজিন তমা চলে এলো, তখন থেকেই যেন আমাদের রিলেশনশিপটা একটু একটু করে ফাটল ধরতে শুরু হলো। কিছুটা অন্যমনস্ক হয়ে হাঁটছিলাম, হঠাৎ করে কারোর সাথে ধাক্কা অনুভব করলাম। হুঁশ ফিরতেই তাকিয়ে দেখলাম মাথায় জট বাঁধা একটা পাগল আমার দিকে খুব রাগান্বিত চোখে তাকিয়ে আছে। আমি তাকে দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম। তার কাঁধে ছিল অনেক বড় একটা বস্তা। আমি তাকে কিছু বলতে যাব, ঠিক ওই মুহূর্তে সে তার কাঁধ থেকে তার বস্তাটা নিচে ফেলে দিল এবং সেখানে অনেক কিছু ছিল, যেমন ভাঙা বাটি, কিছু ভাঙা আসবাবপত্র এবং কিছু কাপড় ছিল, এবং সেই সাথে ছিল একটা মগ। মগটা খুবই আকর্ষণীয়। এইরকম মগ আমি কখনো দেখিনি। মগটা বাহির থেকে দেখে মনে হচ্ছিল তার ভেতরে পানি আছে। মগটার ভেতর থেকে আমার চোখই সরছিল না। আমি এক পর্যায়ে তার বস্তা থেকে মগটা তুলি এবং আমি আগ্রহের চোখে দেখতে থাকি মগের মধ্যে কি এমন আছে। মগটা না ছিল কাচের আর না ছিল প্লাস্টিকের, কেমন যেন একটা মগ। এইরকম মগ আমি এর আগে কখনো দেখিনি। দেখে মনে হচ্ছে কোনো হাড়ের গুঁড়ো দিয়ে বানানো। আমি মগটা খুব মনোযোগ সহকারে দেখতে লাগলাম। যখনই আমি মগটার ভেতরে তাকালাম, তখনই দেখলাম সেখানে কালো বোরকা পরা একটা মহিলা। তার চোখে কোনো মণি ছিল না, পুরো চোখটাই ছিল সাদা, এবং তার কাছে ছোট্ট একটি ছেলে। ছেলেটাকে খুব অত্যাচার করছে সে এবং শয়তানের মতো হাসছে। মুহূর্তের মাঝে দেখলাম সেই ছেলেটা বড় হয়ে গেল এবং সে মহিলার ঘাড় মটকে মেরে ফেললো। এইসব দেখার পর আমার হাত থেকে সেই মগটা মাটিতে পড়ে গেল। আমি আসলে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম। এগুলো কি হচ্ছে? নির্ঘাত কল্পনা। তাকিয়ে দেখলাম আশেপাশে সেই পাগলটা আর নেই। আজব ব্যাপার, সে কোথায় গেল? সে যদি আমার সামনে দিয়ে যেত তাহলে তো আমি দেখতাম। এইবার তো আমার সেই মগের দিকে তাকাতেও ভয় করছে। এরই মধ্যে বৃষ্টিতে ভিজে আমি পুরো কাক হয়ে গেছি। তাই আমি এক পর্যায়ে সেই মগকে পেছনে ফেলেই দৌড়ে দৌড়ে হাঁটতে লাগলাম। কয়েকবার পেছনে ঘুরেও দেখেছি মগটা সেখানেই পড়েছিল। দৌড়ে বাড়ি চলে এলাম। সারাক্ষণ সেই মগের ভেতরে দেখা দৃশ্যগুলোই মাথায় ঘুরছে। একটা মহিলা, খুব ভয়ঙ্কর দেখতে, তার হাতে ছোট্ট একটি ছেলে। সে ছেলেটাকে সে অত্যাচার করছে। মুহূর্তের মাঝে সে ছেলেটি বড় হয়ে সেই মহিলাকে মেরে ফেলল। ফ্রেশ হয়ে রুমে বসলাম। মা এসে জিজ্ঞেস করলো, কিরে সিম্মি, তোকে এতবার নিষেধ করার পরেও তুই জাহিরের সাথে দেখা করতে গিয়েছিলি? কতবার বলবো সে ছেলেটা তোর জন্য ভালো না। যদি ভালোই হতো তাহলে তোর কাজিন তমাকে নিয়ে ব্যস্ত থাকতো না। আমি তখন মাকে বললাম, মা, আমার মাথাটা এমনি অনেক ধরেছে, তুমি যাও তো এখান থেকে। আমার বিষয় আমি ম্যানেজ করতে পারবো। কি আর ম্যানেজ করবি? এখন কি সেই ছেলের জন্য নিজের জীবন বরবাদ করবি নাকি? এর চাইতে ভালো হয় তোর বাবা যার সাথে বিয়ে ঠিক করেছে তাকেই বিয়ে করে নে। পরের দিন সকালবেলা আমি আমার কাপড় আলমারি থেকে বের করার সময় আমার কাপড়ের ভাঁজে দেখলাম সেই মগটা রাখা, যে মগটা আমি গতকাল রাস্তায় দেখেছিলাম সেই পাগলের কাছে। মগটা দেখা মাত্রই আমার শরীর কাঁপতে শুরু করলো ভয়ে। এই মগটা এখানে কি করে এলো? এটা তো এখানে থাকার কথা না। আমার স্পষ্ট মনে আছে মগটা আমি ফেলে দিয়ে এসেছিলাম। তাহলে মগটা এখানে কে রাখলো? ভয়ে মা গো বলে চিৎকার দিয়ে উঠলাম। সাথে সাথে মা রান্নাঘর থেকে আমার রুমে দৌড়ে এলো। কি হয়েছে সিনমি? মাকে আমি হাতের ইশারায় বললাম, এই মগটা এখানে কোত্থেকে এলো? মা তখন আলমারির কাছে এসে বলল, কি উল্টো পাল্টো কথা বলছিস? কিসের মগ? আমি তখন আলমারিতে আবারও তাকালাম। যে স্থানে মগটা রাখা ছিল, দেখলাম সেখানে কোনো মগ নেই। আমার মনে হচ্ছিল আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। চোখের সামনেই মাত্র মগটা দেখেছি, তাহলে চোখের পলকে মগটা কোথায় চলে গেল? মা তখন বলল, ইস, তোর এই ফাজলামোর কারণে তরকারি পুড়ে যাচ্ছে। এরপর মা চলে গেল। মা চলে যাওয়ার পর আমি আলমারিতে আবারও তাকালাম। দেখলাম সত্যি সেখানে কোনো মগ নেই। মনে মনে ভাবলাম এবং নিজেকে সান্ত্বনা দিলাম যে কাল থেকেই মগটা নিয়ে বেশি ভাবছি, তাই হয়তো চোখে ভুলভাল দেখছি। আলমারি থেকে কাপড় বের করে আমি যেই না গোসল করতে যাব, ঠিক তখনই দেখলাম বাথরুমে সেই মগটা রাখা। আমি আমার 2 হাত দিয়ে ভালো করে চোখ পরিষ্কার করতে লাগলাম, কেননা এইবারও হয়তো আমি ভুলভাল দেখছি। কিন্তু চোখ পরিষ্কার করার পরও দেখলাম মগটা রাখাই আছে। আমার তাও বিশ্বাস হচ্ছিল না, যার কারণে আমি এবার সেই মগটাকে ধরার সিদ্ধান্ত নিলাম। হাত দিয়ে কোনো রকমে সেই মগটা ধরে আমার চোখের সামনে আনলাম। ভালো মতো তাকিয়ে দেখলাম, হ্যাঁ, সেই মগটাই। আমার হাত পা রীতিমতো কাঁপছিল। তারপরেও সেই মগটা আমার চোখের কাছে এনে মগের ভেতরে আবারও তাকালাম। আবারও দেখলাম সেই কালো বোরকা পরা মহিলা, যার চোখে কোনো মনি ছিল না। তার হাতে একটি বাচ্চা। সে বাচ্চা ছেলেটাকে অনেক অত্যাচার করছে। মুহূর্তের মাঝে সেই বাচ্চা ছেলেটা বড় হয়ে গেল এবং সেই মহিলার ঘাড় মটকে মেরে ফেললো। এইসব দেখে আমি আর সহ্য করতে পারলাম না।
দূরে ছুঁড়ে মারলাম সেই মগটাকে। সাথে সাথে সেই মগটা দুভাগ হয়ে গেল এবং সেখান থেকে একটি সাদা ধোঁয়া বেরিয়ে এলো। এরপর আমার সাথে কি হয়েছে আমি বলতে পারবো না। যখন চোখ খুলে তাকালাম তখন দেখলাম আমি বিছানায়, আমার পাশে বসে আছে আমার মা। আমাকে চোখ খুলে তাকাতে দেখেই মা বলল, কি রে সিনমি, তুই ঠিক আছিস তো? জানিস আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। হঠাৎ এভাবে মাথা ঘুরে পড়ে যাওয়ার কারণ কি? সত্যি করে বলতো, তোর সাথে কি জাহিরের কিছু হয়েছে? আমি তখন কপাল কুঁচকে মাকে বললাম, এইসব তুমি কি বলছো মা? তুমি যেটা ভাবছো সেটা একদমই ভুল। মা যেন হাফ ছেড়ে বাঁচলেন, আমার কপালে চুমু দিয়ে বললেন, ইস, আমি আমার লক্ষ্মী মেয়েটাকে নিয়ে কি সব ভাবছিলাম। এরপর মা চলে গেল। আমি উঠে বসলাম, মাথার মধ্যে মগের ভেতরে দেখা সেই ভয়ঙ্কর দৃশ্যটাই ভাবছি। এটা আমার মনের ভুল কোনোভাবেই হতে পারে না। কি আছে সেই মগের ভেতর? কোনো রকমে উঠে ওয়াশরুমে গেলাম। গিয়ে দেখলাম ওয়াশরুম একদম পরিষ্কার, সেখানে কিছুই নেই। ঘরে দম বন্ধ হয়ে আসছিল, যার কারণে আমি ছাদে চলে এলাম। চোখ বন্ধ করে অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি, মনে হচ্ছে একটু আগে আমি মরেই যেতাম। চোখটা বন্ধ করলাম। কিছুক্ষণ পর চোখ খুলে তাকিয়ে দেখলাম আমার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। উচ্চতায় বেশ বড়, কালো চাদর দিয়ে নিজের মুখটা ঢেকে রেখেছে। আমি তাকে দেখে রীতিমতো ভয় পেয়ে গেলাম। চিৎকার দিতে যাব ঠিক ওই মুহূর্তে সে বলে উঠল, শান্ত হন, আমি আপনার কোনো ক্ষতি করব না, বরং আমি আপনাকে ধন্যবাদ দিতে এসেছি। ধন্যবাদ? কিন্তু কে আপনি? আমি সেই যাকে আপনি মুক্ত করেছেন। আসলে আমি সেই কালো জাদুর মগে বন্দী ছিলাম। কালো জাদুর মগ মানে? আসলে আমি আমার ওস্তাদের পালিত জিন ছিলাম। আমার ওস্তাদের কাছে অনেক রুগী আসতো জিনে ধরা বান, কালো জাদু। এমনই একটা লোক এসেছিল আমার ওস্তাদের কাছে এবং তার ছোট্ট ছেলের উপর কালো জাদু করা হয়েছে এই বলে সে খুব কান্নাকাটি করছিল। আমার ওস্তাদ তখন আমাকে তার সাথে করে নিয়ে যায় সেই বাড়িতে। সেখানে যাওয়ার পর দেখলাম সেই বাচ্চাটার উপর খুব ভয়ঙ্কর জিন দ্বারা কালো জাদু করা হয়েছে, যে ছিল আমার থেকেও অনেক বেশি শক্তিশালী। আমি কোনো মতেই তার সাথে পেরে উঠতাম না। কিন্তু সেই লোকটা আমার ওস্তাদের কাছে এমন ভাবে আকুতি মিনতি করছিল যে আমার ওস্তাদ এক পর্যায়ে আমাকে বিলিয়ে দিলেন, যদি বেঁচে ফিরি তাহলে আমি মুক্ত হব, আর যদি না ফিরি তাহলে হয়তো আমাকে মেরে ফেলবে, নয়তো বন্দি করে রাখবে। আমিও সেই প্রতিজ্ঞা করেই সেই বাচ্চাটাকে সাহায্য করতে গিয়েছিলাম। কিন্তু বাচ্চাকে যে কবিরাজের দ্বারা কালো জাদু করা হয়েছিল, সে কবিরাজ আমার কথা জানতে পেরে আমাকে কোনো একভাবে বন্দি করে ফেলে। এরপর আমার ওস্তাদকেও মেরে ফেলেছিল। আসলে সেই বাচ্চার ফুপুই বাচ্চাটার উপর কালো জাদু করেছিল, যার কারণে আপনি মগের ভেতর সেই কালো বোরকা পরিহিতা বাচ্চার ফুপুকে দেখতে পেয়েছিলেন। সেই বাচ্চাটা ছিল ওই বাচ্চাটা যার উপর কালো জাদু করা হয়েছিল, এবং আমি সে মহিলাকে মেরে ফেলবো এটাই আপনাকে দেখাচ্ছিলাম। কিন্তু এখন আর কি করার বলেন? সে মহিলাটা তো অনেক আগেই মারা গেছে, তাই এখন আমি মুক্ত। তাই আমি আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। আর হ্যাঁ, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো, কেননা আপনি আমাকে এই মুক্ত জীবন দিয়েছেন। এরপর তিনি তার হাত বাড়িয়ে দিলেন আমার দিকে। তার হাতে ছিল একটা সাদা পাথর। পাথরটা আমাকে দিয়ে বলল, এই পাথরটা সবসময় আপনার কাছে রাখবেন, কখনো কোনো বিপদে পড়লে আমি আপনাকে সাহায্য করতে চলে আসব। এরপর সে বাতাসে মিলিয়ে গেল। বারবার মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি, কিন্তু সেটা কোনো স্বপ্ন ছিল না, সবটাই ছিল বাস্তব। আমি আমার হাতে তাকিয়ে দেখলাম সাদা পাথরটা একদম চকচক করছে। হীরা মণিমুক্ত যেমন চকচক করে ঠিক তেমন দেখতে। আমি সেই পাথরটা নিয়ে ঘরে চলে এলাম। ঘরে এসে ফোন হাতে নিয়ে দেখলাম আমার এক্স বয়ফ্রেন্ড জাহির অনেকগুলো কল করেছে। এরই মধ্যে আবারও কল এলো। আমি কল রিসিভ করলাম। আমার এক্স বয়ফ্রেন্ড জাহির কল করে বলল, হ্যালো সিনমি। আমি কিছুই বলছি না, শুধু শুনেই যাচ্ছি, কেননা এই মানুষটার সাথে কথা বলার আর কোনো রুচি নেই আমার চুপ থাকা দেখে সে বলল, সিনমি কথা বলো। আমি এক পর্যায়ে বললাম, কি আর কথা বলবো তোমার সাথে তো আমার এখন আর কোনো কথাই বলতে ইচ্ছে করছে না। তোমার মতো একটা ছোট লোকের সাথে 3টা বছর পার করেছি, আর তুমি সেই ছোট লোকের মতোই কাজটা করলে, আমাকে রেখে তুমি তোমার কাজিনের সাথে। ছি, দেখো সেনমি, তুমি তোমার লিমিট ক্রস করছো, বারবার আমাকে ছোট লোক বলে। এই আমি কি ছোট লোকের মতো কাজ করেছি? ছোট লোকের মতো কাজ তো তুমি করেছো। তোমার সাহস কি করে হলো আমার কাজিন তোমাকে এত জোরে চড় মারা, তাও আবার পাবলিক প্লেসে? জাহির, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আসলে সেই চড়টা ওকে না মেরে তোমার গালে মারা উচিত ছিল। এরপর আমি ফোন কেটে দেই। ফোন কেটে দেওয়ার সাথে সাথে আবারও কয়েকবার কল আসা শুরু হলো। আমি প্রত্যেকবারই কল কেটে দিলাম। এরপর একটা মেসেজ আসলো। মেসেজটা দেখে রীতিমতো আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেল। জাহির আমাকে লিখেছে। প্রথমে আমার নামের পাশে একটা গালি দিয়ে বলেছে, তোকে আমি আজ পর্যন্ত যতগুলো গিফট দিয়েছি সবগুলো এনে আমাকে দিয়ে যাবে, নয়তো এসিড দিয়ে তোর মুখ পুড়িয়ে দিব। মেসেজটা দেখে ভয়ের চেয়েও বেশি কষ্ট হচ্ছে। আমার সাথে যখন জাহিরের প্রথম পরিচয় হয়েছিল তখন সে আমার জন্য অনেকগুলো গিফট এনেছিল। আমি অবশ্য তার কাছে কোনো গিফটই চাইনি। এরপর আমার সাথে ওর যখনই দেখা হতো আমার জন্য টুকটাক গিফট নিয়ে আসতো। আমি নিতে চাইতাম না, কেননা কারো কাছ থেকে গিফট
নেওয়া আমার একদম পছন্দ না, যদিও আমি ওকে তেমন একটা গিফট করিনি, শুধু মাঝে মাঝে টি শার্ট আর ওর পছন্দের পারফিউম গিফট করেছিলাম। ভাবতেও অবাক লাগছে, জাহির আমাকে এমন খারাপ একটা মেসেজ করতে পারলো। আমাদের 3 বছরের রিলেশনশিপ ছিল, এই 3 বছরের সম্পর্কে ও কখনোই আমার সাথে এমন ব্যবহার করেনি, কিন্তু আজ এমন একটা মেসেজ দিল যেটা দেখে আমার ভয়ও লাগছিল, আবার অনেক বেশি কষ্টও হচ্ছিল। ছোট লোকের মতো বলল ওর দেওয়া গিফট গুলো ফেরত না দিলে নাকি এসিড দিয়ে আমার মুখ পুড়িয়ে দিবে। আমি আর কোনো কিছু না দেখে ওর দেওয়া সব গিফট গুলো একটা বক্সে রাখতে শুরু করলাম। এরই মধ্যে চোখ দিয়ে তো পানি পড়ছে। অবশ্য ওর দেওয়া সব গিফট গুলো আমি খুব যত্নেই রেখেছিলাম। সব গিফট গুলো একত্র করে ওকে মেসেজ করলাম কোথায় আসতে হবে। ও তখন আমাকে একটা ঠিকানা দিল। সেই জায়গাটা খুবই নীরব ছিল। যাই হোক, রাগে আমার শরীর কাঁপছে। ওর জিনিস ওর মুখে ছুঁড়ে মারবো। যাওয়ার সময় আমার ড্রেসিং টেবিলের উপর দেখলাম সেই সাদা পাথরটা রাখা। কি ভেবে সেই সাদা পাথরটা হাতে নিয়ে নিলাম এবং রওনা দিলাম ওর দেওয়া সেই ঠিকানায়। আমাদের বাড়ি থেকে রিক্সা ভাড়া 50 টাকা। একটা রিক্সা ঠিক করে উঠে পড়লাম। কিছুক্ষণ বাদে রিক্সাওয়ালা মামা সেই স্থানে নামিয়ে দিল। দেখলাম জায়গাটা খুব নীরব, একটাও মানুষ দেখা যাচ্ছে না। আমি সেই বক্সটা নিয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ বাদে জাহির তার বাইক নিয়ে আসলো। আমার কাছে এসে বাইক থামিয়ে বলল বাইকে উঠো। আমি তখন ওর বক্সটা ওর হাতে ধরিয়ে দিয়ে বললাম কোথাও যাব না, তোমার সাথে আমার সম্পর্ক শেষ, আর ভুলেও আমাকে ফোন করবে না। তখন সে একটা কাচের বোতল বের করে বলল এটা কি জিনিস, তোর মুখ পুড়িয়ে দিব। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। আমার চোখে ছিল ভয়ের ছাপ, আর জাহিরের চোখে ছিল এক শয়তানের আভা। ও আমাকে এমন ভাবে হয়রানি করছিল যে আমি প্রচন্ড ভয় পেয়ে সেখানে কাঁদতে শুরু করি। ও আমাকে বারবার বলেই যাচ্ছে তাড়াতাড়ি বাইকে উঠ, নয়তো তোর মুখ জ্বালিয়ে দিব, এবং কাচের বোতলে থাকা সেই পানি জাতীয় জিনিসটা কয়েকবার আমার মুখে ছুঁড়ে মারার জন্য বোতল ঝাঁকিয়েছিল। আমি প্রচন্ড কাঁদতে শুরু করি। কাঁদতে কাঁদতে হঠাৎই আমার মনে পড়ে গেল সেই জিনের দেওয়া পাথরের কথা। আমি আর সময় নষ্ট না করে ব্যাগে হাত দিয়ে সেই পাথরটা হাতে শক্ত করে ধরে রাখি এবং মনে মনে সেই জিনটাকে ডাকতে শুরু করি, যদিও আমি তার নাম জানি না। মুহূর্তের মাঝে পরিবেশটা কেমন যেন গরম হয়ে গেল। অপরদিকে জাহির রীতিমতো আমার হাত ধরে টানাটানি করছিল বাইকে ওঠানোর জন্য। হঠাৎই দেখলাম জাহির কাকে যেন দেখে খুব ভয় পাচ্ছে, এবং চোখের সামনে দেখলাম যে হাত ধরে আমাকে টানছিল সেই হাতটা পুড়ে ঝলসে গেল। জাহির রীতিমতো চিৎকার করে কাঁদতে শুরু করলো এবং বলল আমাকে মাফ করে দাও। চোখের পলকে দেখলাম সামনেই দাঁড়িয়ে আছে সেই জিনটি। আমি তখন রীতিমতো অবাক, মুখে হাত দিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে দেখছি কি থেকে কি হয়ে যাচ্ছে। এক পর্যায়ে জাহিরের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। জাহির তার ঝলসানো হাত ধরে রাস্তায় শুয়ে গড়াগড়ি করে ব্যথায় কাঁদছিল। আমি আর এক মুহূর্ত সেখানে থাকলাম না, দৌড়ে সেই রাস্তা থেকে বেরিয়ে এলাম এবং কোনো রকমে একটা রিক্সায় উঠে বসলাম। ভয়ে আমার বুক কাঁপছিল। কোনো রকমে দৌড়ে বাড়িতে আসলাম। বাড়িতে এসে ঢক ঢক করে অনেকগুলো পানি খেলাম। মা তখন আমাকে বলল কিরে সিনমি, কোথায় গিয়েছিলি আর এইভাবে পানি খাচ্ছিস কেন? আমি তখন মাকে কিছুই বলতে পারছিলাম না, আর জাহিরের কথা শুনলেও মা খুব রেগে যাবে। মাকে আমি ছোট্ট করে বললাম কিছু হয়নি। এরপর রুমে এসে দরজা বন্ধ করে হাঁপাতে শুরু করলাম। আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছি। এরকম দৃশ্য এর আগে কখনো দেখিনি। হঠাৎই রুমটা কেমন যেন গরম এবং সুগন্ধিতে ভরে গেল। মনে হচ্ছিল ঘরের ভেতর কে যেন প্রবেশ করলো। চোখের সামনে দেখলাম সেই জিনটি দাঁড়িয়ে আছে। সে আমার কাছে এসে আমাকে সালাম দিয়ে বলল আসসালামু আলাইকুম, আপনি ভয় পাবেন না, আমি সর্বদা আপনাকে সাহায্য করব। যখনই বিপদে পড়বেন একটিবার আমার নাম স্মরণ করবেন। আমি তখন ভয়ে কাঁপতে কাঁপতে বললাম আপনার নাম কি? তখন সে হেসে বলল হায় রে, আপনার সাথে আমার কত কথা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আপনাকে আমার নামটাই জানাইনি। আমার নাম নাফসি। এরপর সে বলল নিজের খেয়াল রাখবেন, আর ভুলেও সেই ছেলেটার সাথে আর দেখা করতে যাবেন না। তার উদ্দেশ্য সৎ না, সে আপনার ক্ষতি করার জন্য পাগল হয়ে আছে। ভালো থাকবেন। এরপর আবারও সালাম দিয়ে চলে গেল। সে চলে যাওয়ার পর থেকেই বারবার তার কথাই মনে পড়ছে। মনে মনে ভাবতে লাগলাম জাহির কেন এরকমটা হলো না, সে কেন আমাকে বিপদে এভাবে সাহায্য করলো না। কিন্তু সে আমার কি বিপদে সাহায্য করবে, বরং সেই তো আমার ক্ষতি করতে চায়। আমি আমার বুক সেলফ থেকে একটা উপন্যাসের বই বের করে পড়তে শুরু করলাম। ছোট থেকে আমি বই পড়তে খুব পছন্দ করি। বই পড়তে পড়তে হঠাৎই আমার চুলের খোপা খুলে গেল। আমার দক্ষিণের বারান্দা থেকে তীব্র ঠান্ডা বাতাস আসছে। সেই বাতাসে চুলটা খুলে গেছে। তীব্র ঠান্ডা বাতাসে বারবার চুলগুলো চোখে মুখে বাড়ি খাচ্ছে। বিরক্ত হয়ে চুলগুলো যেই না বাঁধতে যাব, ঠিক ওই মুহূর্তে অদৃশ্য কেউ বলে উঠল থাক না,
খোলাই থাক, চুলগুলো বাঁধবেন না, খোলা চুলে আপনাকে বেশ মায়াবী দেখায়। এই কণ্ঠটা বেশ পরিচিত, নাফসি জিনের কণ্ঠ। বারান্দায় তাকাতেই দেখলাম নাফসি বারান্দায় বসে আমার দিকেই তাকিয়ে আছে। তার মুখে ছিল মিষ্টি হাসি। আমি তাকে দেখে কিছুটা লজ্জা পেয়ে আমার হাত থেকে উপন্যাসের বইটা নিচে পড়ে গেল। বইটা তুলে আমি যেই না সেখানে তাকাবো, দেখলাম সেখানে আর কেউ নেই। সে চলে যাওয়াতে মনটা কেন যেন একটু খারাপ হয়ে গেল। তারপরেও মুচকি হাসি দিয়ে ভাবলাম মানবজাতি থেকে জিনদের মন ভালো। হঠাৎই দরজায় নক। মা বাহির থেকে বলছে, কিরে সিনমি, খাবার খাবি না? ঠান্ডা হয়ে যাচ্ছে তো। এরপর আমি খাবার খেতে চলে গেলাম। খাবার টেবিলে বসেও বারবার নাফসি জিনের কথাই মনে পড়ছে। সে খুব ভালো। আজ যদি সে সময় মতো না পৌঁছাতো, তাহলে হয়তো আমার এই সুন্দর চেহারাটা সুন্দর থাকতো না, পুরে ঝলসে যেত। হঠাৎই আমার চোখ পড়লো আমার পাশের চেয়ারে। দেখলাম নাফসি বসে আমার দিকেই তাকিয়ে আছে। তাকে দেখে আমার খাবার গলায় আটকে গেল। মা তখন পানির গ্লাসটা সামনে এগিয়ে দিয়ে বলল, হয়তো কেউ তোর কথা মনে করছে। তখন নাফসি বলল, আমার কথা মনে করলেই আমি হাজির হব, আর আপনি এখন আমার কথাই ভাবছিলেন, তাই তো আমাকে এখানে আসতে হয়েছে। আমি তখন ভয় পেয়ে বললাম, আপনি এখন চলে যান, মা দেখলে খবর আছে। মা তখন চিৎকার করে বলল, কিরে সিনমি, কার সাথে কথা বলছিস? এক পর্যায়ে সেখানে ছুতো কাটিয়ে আমি ঘরে চলে এলাম। ঘরে এসে তার দেওয়া পাথরটা হাতে ধরে তার নাম ধরে ডাক দিলাম। সাথে সাথে সে আমার রুমে হাজির হলো। আমি তাকে বললাম, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি আমার মায়ের সামনে চলে এসেছিলেন। মা যদি জানতে পারে তাহলে আমাকে মেরেই বাড়ি থেকে বের করে দিবে। তখন সে হেসে বলল, ভয় পাবেন না, আমি শুধু আপনাকেই দেখা দিব। এরপর থেকে দিন কাটতে লাগলো। সে প্রত্যেক দিন প্রত্যেক সময় আমাকে দেখা দিত। তার সাথে আমি সারাক্ষণ কথা বলতাম। আমার মন খারাপের কোনো কারণই ছিল না। নাফসি আমাকে সব সময় হাসিয়ে রাখতো। দিন দিন আমার এই হাসাহাসির কারণ মা কিছু একটা আঁচ করতে পেরে বাবাকে বলল, জানো সিনমির বাবা, আমার মনে হচ্ছে আমাদের মেয়েটার উপর কোনো কিছু ভর করেছে। সারাক্ষণ কার সাথে যেন কথা বলে, একা একাই হাসে। বলছে আমাদের মেয়েটার উপর কি কোনো কিছু ভর করলো নাকি? ওকে একটা ভালো হুজুর দেখালে কেমন হয়? তখন আমার বাবা বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কই, ওকে তো ভালোই দেখাচ্ছে। আমি তো ওর মধ্যে কোনো খারাপ কিছু দেখিনি, বরং মেয়েটা হাসি খুশি আছে। আর কোন বাবা মা না চায় যে তার মেয়ে এভাবে হাসি খুশি থাকুক? তাই যেভাবে আছে সেভাবেই থাকতে দাও। শুধু ওইসব হুজুর টুজুর দেখিয়ে অশান্তি ডেকে এনো না। রাতে মা বাবার উপর রাগ করে আছে। বাবা তখন বলল, কি হয়েছে রোকসানা, তুমি আমার উপর রেগে আছো কেন? কি করেছি আমি? তোমার মনে নেই তুমি কি করেছো? আজ যখন হুজুরের কথা বললাম তখন তুমি কিভাবে আমার সাথে কথা বললে? হুজুরের কথা? এগুলো আবার কি বলছো? আমি তো কিছুই জানি না। জানি না মানে? আজই তো তোমার সাথে আমার কথা হলো। কি বলছো? আমার তো কোনো কিছুই মনে পড়ছে না। আমার মনেই হচ্ছে না যে এই বিষয়ে তোমার সাথে আমার কোনো কথা হয়েছে। নাফসি, এগুলো তাহলে আপনার কাজ, তাই না? সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎই এক ঠান্ডা বাতাসে আমার চুলগুলো হাওয়ায় উঠতে লাগলো। পাশেই চোখ পড়তে আমি কিছুটা চমকে উঠলাম। দেখলাম নাফসি জিন দাঁড়িয়ে আছে। আচ্ছা, আপনি কি একটা কথা বলি, যদি কিছু মনে না করেন? হ্যাঁ বলেন, আমি আবার কি মনে করব? আপনি কি সব সময় আমার আশেপাশেই থাকেন? মানে যখনই যেখানেই তাকাই না কেন আপনাকেই দেখতে পাই। ওই রুম থেকে শুনতে পেলাম মা কার সাথে যেন কথা বলছে। দৌড়ে গেলাম ওই রুমে। মাকে বললাম, মা তুমি কার সাথে কথা বলছিলে? মা তখন বলল, আমি তোর বাবার বন্ধুর ওয়াইফের সাথে কথা বলছিলাম। আসলে ফোনটা সেই করেছিল বিয়েতে আমরা রাজি কিনা সেটা জানার জন্য। বিয়ে? কার বিয়ে? কার আবার? তোর বিয়ে? আমার বিয়ে? আমি কবে বলেছি বিয়ে করব? তাহলে কি তুই বিয়ে করবি না? সারা জীবন এভাবেই থাকবি? সেটা বলিনি, কিন্তু তুমি তো জাহিরের বিষয়টা জানো। জাহিরের বিষয়টা অনেক দিন পার হয়ে গেছে, আর তুই কেন ওকে নিয়ে এখনো পড়ে থাকবি? ওর লাইফ নিয়ে হ্যাপি আছে, তুই তোর লাইফ নিয়ে হ্যাপি থাক। আর এখন তোকে বেশ হ্যাপিই দেখাচ্ছে, তাই আমি চাচ্ছি বিয়ের পর তুই এভাবেই হাসি খুশি থাক। এরপর মায়ের সাথে আর কিছুই বলতে পারলাম না। সোজা নিজের রুমে চলে আসলাম। কি করে বলি মাকে আমি যে নাফসিকে কতটা ভালোবেসে ফেলেছি? এক মুহূর্ত ওকে না দেখলে নিজের ভেতরটাই যেন পুড়তে থাকে। মুহূর্তের মাঝে আমার সামনে নাফসি জিন হাজির হলো। আমার চোখে পানি দেখে বলল, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? আমি তখন তাকে কিছুই বলতে পারলাম না। মনের কথা মনের ভেতরেই রাখলাম। তখন সে বলে উঠল, মনের কথা মনে রাখলেই হবে না, সেটা প্রকাশ করতে হবে। এই কথা শুনে আমি কিছুটা চমকে উঠলাম। তাহলে কি সে আমার মনের কথা জানতে পেরেছে? আমি এক পর্যায়ে লজ্জা না পেয়ে তাকে সরাসরি বললাম, আচ্ছা নাফসি, আপনি কি আমাকে পছন্দ করেন? তখন সে কিছুটা লজ্জা পেয়ে গেল আর বলল, আসলে এই পর্যন্ত আমি কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হইনি। কথাটা শোনা মাত্র বুকের ভেতর কেমন ধুক করে উঠলো। তাহলে আমি কি বেশি বলে ফেললাম? হাই হাই, লজ্জার শরমের মাথা খেয়ে ফেলেছি। তখন নাফসি আবারও বলে উঠল, ধ্যাত বোকা,
লজ্জা শরমের মাথা কি কেউ খেতে পারে? এই কথা শোনা মাত্রই আমি যেন লজ্জায় এবার মরেই যাব। এক পর্যায়ে লজ্জায় নিজের ঘর থেকে বের হয়ে যেতে বাধ্য হলাম। মায়ের কাছে গিয়ে বসে রইলাম। মা আমাকে দেখে বলল, কিরে তোর গাল নাক মুখ এভাবে লাল হয়ে আছে কেন? আমি তখন মাকে কিছুই বলতে পারলাম না, কিন্তু আমার মা মনে মনে ভাবলো যে বিয়ের কথা শুনে আমি খুশিতে নাচছি। হায় রে, আমার মা আমার বাবাকে জানালো আমি নাকি বিয়েতে রাজি। 3 দিন পর বিকেলবেলা মা আমাকে বলল, সিনমি মা তাড়াতাড়ি তৈরি হয়ে নে, তারা এক্ষুনি চলে আসবে। কার কথা বলছো? কার কথা জানিস না? ছেলে পক্ষ চলে আসবে মানে? মায়ের মুখে পাত্রপক্ষের কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। কি বলে এসব? যাকে কিনা আমি ভালোবাসি তাকে রেখে আমি অন্য কাউকে কি করে বিয়ে করব? কিন্তু আবার পরক্ষণে এটাও ভাবলাম যে আমি তো ভালোবাসি একজন জিন, তার সাথে তো আমার আর বিয়ে হবে না, তাই মানুষ জাতিকেই আমার বিয়ে করতে হবে। কিন্তু সত্যি কথা বলতে জাহিরের পর থেকে কোনো ছেলে মানুষের প্রতি আমার আর মন আসে না। ছেলে মানুষ দেখলেই রাগ হয়। যাই হোক, মায়ের কথা মতো তৈরি হয়ে নিলাম। গোলাপি রঙের শাড়ি পরেছি। বারান্দায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে নাফসি জিন। আমার কাছে এসে বলল, বাহ, আপনাকে তো আজ অপূর্ব সুন্দরী লাগছে। যে আপনাকে বিয়ে করবে তার ভাগ্যটা অনেক ভালো, কেননা আপনার মতো সুন্দরী একটা বউ পাবে। আমি তখন কপাল কুঁচকে তাকে বললাম, ইস, আপনি যদি মানুষ হতেন তাহলে আমি আপনাকেই বিয়ে করতাম, কিন্তু কি আর করার, আপনি জিন আর আমি মানুষ, তাই চাইলেও আর আমাদের বিয়ে করা সম্ভব না। সে তখন বলল, হ্যাঁ সেটা তো ঠিকই বলেছে, আমিও মানুষ হলে এত সুন্দর বউ হাতছাড়া করতাম না, তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতাম। এক পর্যায়ে মা রুমে এসে বলল, কিরে সিনমি, কার সাথে কথা বলছিস একা একা? ছেলেপক্ষ চলে এসেছে, তাড়াতাড়ি আয়। চায়ের ট্রে নিয়ে ছেলেপক্ষের সামনে গেলাম। ছেলে তখনও নিচে তাকিয়ে আছে, আমার দিকে তাকায়নি। ছেলের মা আমাকে বলল, বসো মা, আমার পাশে এসে বসো। পর ছেলের মায়ের কাছে গিয়ে বসলাম আমি। ছেলে একদমই আমার সামনাসামনি বসে আছে। এক পর্যায়ে ছেলের মা ছেলের নাম ধরে বলল, সামির, দেখ তো মেয়ে পছন্দ হয়েছে কিনা। তখন তার ছেলে আমার দিকে তাকালো। আমার দিকে তাকানো মাত্রই ভয় পেয়ে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে গেল। কেউই কিছুই বুঝতে পারছিল না। আমার মা বারবার বলল, কি হয়েছে আপনার ছেলের, ও এইভাবে দৌড়ে গেল কেন? এক পর্যায়ে ছেলের মা এবং বাবাও চলে গেলেন। আমরা কিছুই বুঝতে পারলাম না কেন এরকমটা হলো। ছেলেটা আমার দিকে তাকিয়ে এমন ভাবে ভয় পেয়েছে মনে হচ্ছে আমি মানুষ না, ভূত। যাই হোক, আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। মেজাজটা খুব গরম। ইচ্ছে করছে ছেলেটাকে গিয়ে কলার ধরে জিজ্ঞেস করি, আমি কি ভূত? আমাকে দেখে এভাবে পালালি কেন? কিছুক্ষণ পর মা রুমে এসে আমাকে বলল, জানিস ওরা ফোন করে না করে দিয়েছে, কিন্তু কেন জানি না। ছেলের মা বারবার বলছে তার ছেলে নাকি তোকে বিয়ে করতেই চায় না। আমি তখন হেসে বললাম, তাহলে নিশ্চিত ওই ছেলের গার্লফ্রেন্ড আছে। মা তখন বলল, আরে না, গার্লফ্রেন্ড নেই। আর গার্লফ্রেন্ড থাকলেই বা কি, এখানে এসে এভাবে হাঙ্গামা কেন করবে? চিন্তিত মুখে মা বেরিয়ে গেলেন আমার ঘর থেকে। মনে মনে কেমন যেন ঘটকা লাগছে। আচ্ছা, এই সবকিছুর পেছনে নাফসি জিনের হাত নেই তো? আর আজকে সে কোথায়? সেই বিকেল থেকে আর দেখছি না তো। সময় নষ্ট না করে উঠে দাঁড়ালাম এবং আলমারি থেকে সেই সাদা পাথরটা বের করে নাফসি জিনের নাম ধরে ডাকতে লাগলাম। মুহূর্তের মাঝে নাফসি জিন আমার সামনে এসে হাজির হলো। কি ব্যাপার, আপনি কোথায় ছিলেন? আপনাকে এই পাথর দিয়ে মনে করিয়ে আনতে হলো? ওই তো একটা কাজে ব্যস্ত ছিলাম। কি এমন কাজে ব্যস্ত ছিলেন? যতদূর জানি আপনার ওস্তাদ তো অনেক বছর আগেই মারা গেছে, তাহলে এখন আবার আপনাকে কে কাজ দিচ্ছে? জানেন আমার বিয়েটা ভেঙে গেছে। তখন নাফসি জিন বলল, আহারে, খুব কষ্ট পেলাম। আমি তখন হেসে বললাম, আপনার তো কষ্ট পাওয়ার কথা না। আমি নাফসি জিনকে বললাম, আচ্ছা, আপনি যদি এভাবেই আমার বিয়ে ভেঙে দেন তাহলে আমাকে কে বিয়ে করবে বলেন তো? আমি কি সারা জীবন এভাবেই থাকবো? কে বলেছে এভাবে থাকবে? আমি তো আপনাকে এভাবে থাকতেই দিব না। মানে? তার মানে কি আপনি আমাকে বিয়ে করবেন না? সেটাও সম্ভব না। এসব কথা রাখেন সিনমি, আপনি আপনার বাবা মায়ের সাথে যোগাযোগ করুন, তারা হুজুর দেখাতে চাচ্ছে আপনাকে। এখানে হুজুর আসলো কোত্থেকে আমি বলতে পারবো না, আপনি গিয়ে বিষয়টা দেখেন। এরপর সে উধাও হয়ে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না। দৌড়ে গেলাম মায়ের ঘরে। মা, কি হয়েছে বলো তো? কার সাথে ফোনে কথা বলছিলে? কিছু হয়নি। আরে বলো না, কি হয়েছে? তোকে একটা হুজুর দেখানোর কথা বললো। কে বললো? ছেলের মা। ছেলের মা আমাকে হুজুর দেখাতে কেন বলবে? কারণ আজ যখন তোকে দেখতে এসেছিল সেই ছেলেটা যে দৌড়ে পালিয়ে গেল, সেই ছেলেটার কথা মতে তোর পেছনে দাঁড়িয়ে থাকা কোনো একটা অবয়ব সে দেখেছে। তার মানে আমি মনে মনে যা ভেবেছিলাম তাই হলো। আমি মাকে বললাম, মা, তোমার সাথে তো ছোট থেকে কোনো কিছুই গোপন করিনি, জাহিরের কথাটাও তোমাকে জানিয়েছি, তাই আমি তোমাকে আরো একটি কথা জানাতে চাই। হ্যাঁ বল, আমি শুনছি। আসলে সেই ছেলেটা যা বলেছে সত্যিই বলেছে। মানে কি বলছিস এসব? হ্যাঁ, আমার একটা জিনের সাথে পরিচয় হয়েছে। জিন? হ্যাঁ মা, সে একজন জিন। জাহিরের সাথে ব্রেকআপ হয়ে আসার পথে এক পাগলের সাথে ধাক্কা খাই, তখন তার ঝুড়ি থেকে একটা মগ পাই।
সেই মগের ভেতরে এই জিনটা বন্দী ছিল। প্রথম দিকে আমি ভীষণ ভয় পেয়েছিলাম। বারবার সেই মগটা আমার চোখের সামনে চলে আসছিল, যার কারণে রাগে আমি সেই মগটা ছুঁড়ে ভেঙে ফেলেছিলাম এবং সেই জিনটা মুক্ত হয়ে গিয়েছিল। তারপর থেকে ও আমার সাথেই আছে। তুমি জানো মা, জাহির আমার মুখ পুড়িয়ে দিতে চেয়েছিল অ্যাসিড দিয়ে। এই জিনটাই আমাকে ওর থেকে বাঁচিয়েছে, নয়তো আজ আমার এই চেহারাটা থাকতো না। সিনমি, তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? বুঝতে পেরেছি, ওকে তোমার সামনে না আনলে তুমি বিশ্বাস করবে না। এরপর সেই সাদা পাথরটা হাতে খুব শক্ত করে ধরে ওর নাম ধরে ডাকতে লাগলাম। মুহূর্তের মাঝে সে হাজির হলো আমার সামনে, কিন্তু আসল কথা ওকে শুধু আমিই দেখছিলাম, মা দেখতে পাচ্ছিল না। আমি তখন ওকে বললাম, আপনি আমার সাথে এবার মাকেও দেখা দেন। আমি মাকে আপনার বিষয় সব বলেছি, কিন্তু বারবার সে নিষেধ করায় আমি এক পর্যায়ে আমার কসম দেই তাকে এবং সে আমার মায়ের সামনে আসতে বাধ্য হয়। আমার মা তার চোখের সামনে এমন উঁচু লম্বা সুপুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে গেল। ভয়ে আমার হাত শক্ত করে ধরে ফেললো মা। আমি তখন মাকে বললাম, মা তুমি ভয় পেও না, ও তোমার কোনো ক্ষতি করবে না। নাফসি জিন তখন আমার মাকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার মা তখন সালামের উত্তর দিয়ে বলল, তুমিই তাহলে সেই নাফসি? তখন নাফসি বলল, আমার পুরো নাম ওয়াহিয়া নাফসি। আমি একজন কারিন জিন। আপনার মেয়ে আমাকে মুক্ত করেছে, তাই আমি আমার জীবন দিয়ে হলেও তাকে রক্ষা করব। এরপর আবারও সালাম দিয়ে সে চলে যায়। সে চলে যাওয়ার পর আমার মা আমাকে কপালে চুমু দিয়ে বলে, তুই অনেক ভালো একটা কাজ করেছিস, এত ভালো একটা জিনকে মুক্ত করে দিয়ে। কিন্তু আমি এটাও বুঝতে পারছি যে তোরা দুজন দুজনকে অনেক পছন্দ করিস। আমি জানি না জিন ও মানুষের বিয়ে হয় কিনা, যদি হতো তাহলে তোদেরও বিয়ে দিয়ে দিতাম। আমি মাকে বললাম, আচ্ছা মা, এই বিষয়ে যদি আমরা নাফসির সাথে কথা বলি তাহলে কেমন হয়? সাথে সাথে আমি নাফসিকে আবারও ডাক দিই। নাফসি আমার সামনে এসে হাজির হলো। এরপর তাকে বিয়ের কথা বললে সে বলল, ইসলামে বৈধ বিয়ের জন্য কয়েকটি শর্ত লাগে, যেমন পাত্র পাত্রে দুজনের সম্মতি, অভিভাবক ওলি, সাক্ষী মোহর। যদি আপনার সম্মতি থাকে তাহলে আমি আপনার মেয়ে সিনমিকে বিয়ে করতে পারবো। আমি আর সিনমি বিবাহ বন্ধনে একবার আবদ্ধ হওয়ার পর আল্লাহ ছাড়া আমাদেরকে আর কেউ আলাদা করতে পারবে না। সিনমির অন্য কোথাও বিয়ে হবে না। আমি শুধু আপনাকে এবং সিনমিকে দেখা দিব। সিনমি সবসময় আপনার কাছেই থাকবে, আমি সবসময় ওর সাথে থাকবো। এই শর্তগুলো মানতে পারলেই আমি ওকে বিয়ে করতে পারবো, নয়তো আমি কাউকে জোর করে বিয়ে করতে পারবো না। আমার মায়ের মুখে তখন খুশির ঝলক দেখলাম, কেননা আমার মাও চায় আমি তার কাছেই থাকি। আমার মা বললেন বিষয়টা বাবাকে জানানো উচিত, কেননা আমি আমার বাবার একমাত্র মেয়ে। রাতে বাবা আর মা মিলে কথা বলছে, আমিও সেখানে গিয়ে উপস্থিত হলাম। এরই মধ্যে মা বাবাকে সবকিছু বুঝিয়ে বলেছে। সব শুনে বাবা বারবার বলছে আমার মায়ের নাকি মাথা গেছে। এক পর্যায়ে আমি গিয়েও শুরু করলাম। এইবার তো বাবা মনে করছে আমরা দুজনই পাগল হয়ে গেছি। এক পর্যায়ে বাবার সামনে নাফসিকে হাজির করতে বাধ্য হলাম। এরপর বাবা পুরো বিষয়টা বুঝতে পারলেন। অবশেষে বাবা রাজি হলেন। কি আর করার, একমাত্র মেয়ে বলে কথা। এরপর শরীয়ত মোতাবেক আমার আর নাফসির বিয়ে হলো। বিয়ের পর বাসর ঘরে বসে আছি, আমার রুমে। বাসার ঘরে ছিল আমার পছন্দের সব ফুলের ঘ্রাণ, কিন্তু কোনো ফুল ছিল না। তারপরেও সব ফুলের ঘ্রাণই আমি পাচ্ছিলাম। কিছুক্ষণ পর আরো একটি ঘ্রাণ আমার নাকে এলো, যে ঘ্রাণটা আমি নাফসি জিনের কাছ থেকে পাই। খুব সুন্দর আতরের ঘ্রাণ। লাল বেনারসিতে বউ সেজে বসে আছি। নাফসি জিন আমার কাছে এসে বসলো এবং আমার মাথার ঘুমটা তুলে দিয়ে বলল, লাল শাড়িতে আপনাকে বেশ সুন্দর লাগছে। কখনো ভাবতেও পারিনি যে আমাকে মুক্ত করেছে তার সাথেই আমার বিয়ে হবে। আর সবচাইতে বড় কথা, সে একজন মানুষ। ভাগ্যের কি পরিহাস, সারাক্ষণ ভাবতাম এত সুন্দর বউটা কার কপালে যেন আছে। সবশেষে দেখলাম এই সুন্দর বউটা আমার কপালেই ছিল। এরপর নাফসি আমাকে বলল, আচ্ছা একটা কথা বলে কি আপনি রাগ করবেন? কি কথা বলেন? আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? হ্যাঁ, এতে রাগ করার কি আছে? আমিও আপনাকে তুমি করে বলতে চাই। এরপর থেকেই শুরু হলো তুমি করে বলা। আচ্ছা নাফসি, বিয়ের পর কয়টা বাচ্চা নিতে চাও তুমি? আমার তো ইচ্ছে আছে ফুটবল টিম করব। আমি কিছুক্ষণ হা করে তাকিয়ে রইলাম। এরপর হেসে বললাম, আচ্ছা নাফসি, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? তখন নাফসি আমার হাত শক্ত করে ধরে বলল, কখনো যাব না। আমি আজকে তোমাকে ওয়াদা করছি, সবসময় তোমার বিপদে পাশে থাকবো। আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে জীবন দিয়ে রক্ষা করব। এরপর নাফসি জিন এই প্রথমবারের মতো আমাকে জড়িয়ে ধরলো। আমি তাকে প্রচন্ড ভালোবাসি, অনেক ভালোবাসি, এক কথায় অসম্ভব ভালোবাসি। এবং এই সুন্দর নাফসি গল্পটি এখানেই শেষ। তো তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিও।